আপা, মেয়ে কিন্তু কাজের আছে। ছুটিতে যে কয়েকদিন বাসায় গিয়ে থাকে ততদিন আমি আরাম আয়েশ করি। সংসারে কিছু করতে হয় না। সকালে নাস্তা থেকে শুরু করে সব কিছুই একা হাতে সামাল দেয়। আশ্চর্য হয়ে ববিতা বেগমের কথা শুনলেন, মাথায় হাত বুলিয়ে বললেন। মাশাল্লাহ, দেখেই বোঝা যায় লক্ষ্মী মেয়ে একটা। মিষ্টি হাসল রাইকা। রেখা বেগম কাজের ফাঁকে ফাঁকে গল্প করতে লাগলেন তাদের সাথে। রাইকা নিজেও কিছু কাজে হাত লাগালো। নামাজ শেষ করে বাসায় ফিরলেন তারা। এরই মধ্যে রেখা বেগম রান্নার কাজ শেষ করেছেন। সুন্দর হাতে ডাইনিং টেবিলের উপর খাবারগুলো সাজিয়ে রেখেছেন। খানিকক্ষণ জিরিয়ে নিয়ে খেতে বসলেন। রফিকুল ইসলাম খাবার দেখে বলেন। আপা তো খুবই ফাস্ট, এইটুকু সময়ের মধ্যে এতগুলো খাবার রেঁধে ফেলেছেন। প্রত্যুত্তরে হাসলেন রেখা বেগম। অনেকগুলো আইটেম বাড়িয়েছেন তিনি। রাঁধুনি হিসেবে দারুণ তিনি। স্কুল শিক্ষিকা না হলে বড় মাপের রাঁধুনি হতে পারতেন তিনি। মুখে এক লোকমা খাবার তুলতেই মনে মনে আওড়ান রফিকুল ইসলাম। নিঃশব্দে খাবার খেলেন সবাই। খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসেন। রফিকুল ইসলাম তৃপ্তির ঢেকুর তুলে বলেন। আপা, আপনার হাতের রান্না করা খাবার যে এতটা সুস্বাদু, যদি না খেতাম তবে বিশাল মিস করতাম। রেখা বেগম হেসে বলেন। ধন্যবাদ ভাই, সময় পেলেই চলে আসবেন আপার হাতের রান্না খেতে। অবশ্যই আপা, এরপর থেকে তো আসবই, তবে ইনশাল্লাহ। আল্লাহ ভালোই ভালো সবকিছু করে দিন। আজ তাহলে আমরা আসি। আমি সবার সঙ্গে কথা বলে আপনাকে বলবো। আপনি রাহিম চলে আসবেন আমাদের বাসায়, তারপর সেখানে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অবশ্যই অবশ্যই ভাই। রফিকুল ইসলাম উঠে দাঁড়ালেন। কথা রেখা বেগমের দাঁড়িয়ে অনুরোধের সুরে বললেন। ভাই, রাইকাকে রেখে যাবেন কিছুক্ষণের জন্য? সন্ধ্যার আগে রহিম গিয়ে পৌঁছে দিয়ে আসবে। একদণ্ড সময় নিয়ে বলেন। আচ্ছা থাকুক, অসুবিধা নেই কোনো। আমরা রাতের নারায়ণগঞ্জ ফিরব, সে পর্যন্ত রাইকার নানু বাসায় থাকছে, ওখানে পৌঁছে দিলেই হবে। মুচকি হাসল রাহিম। সকাল থেকে তখন এখন অবধি একটা কথা বলতে পারেনি মায়াবতীর সঙ্গে। সবার মাঝে কথা বলার সুযোগ হয়নি। একটু নীরব থেকে রফিকুল ইসলাম বললেন। রহিম, 2 মিনিট আমার সাথে যেতে পারবে? একটু আলাদাভাবে কথা বলার ছিল। রাহিম মাথা ঝাঁকালো। নিজ রুমের দিকে এগিয়ে বলল। আসুন আঙ্কেল। রফিকুল ইসলাম রাহিমের পিছু ধরে তার রুমে চলে গেলেন। আলগোছে দরজা লক করে দিলেন তিনি। মুখে স্পষ্ট দুশ্চিন্তা, যা এতক্ষণ ছিল না। হঠাৎ এমন কি মনে পড়েছেন তার, কি বলার জন্য দরজা লক করে দিলেন? তাকে বিছানায় বসতে বলল রাহিম। তিনি তাই করলেন। রাহিমের মুখের দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে বলেন। কথাটা সবার সামনে বলা প্রয়োজন ছিল, কিন্তু আমি আমার মেয়ের এবং আমার সম্মানের বিষয় চিন্তা করে তোমাকে আলাদাভাবে ডেকে আনলাম। তবে হ্যাঁ, আমি কথাটা লুকাবো না আপনার থেকে। তিনি খুব ভালো একজন মানুষ। তার থেকে কথাটা লুকানোর অর্থ তাকে ঠকানো, যেটা আমি করতে চাই না। আমি করব না। তোমার সাথে শেয়ার করেই আপাকে বলবো। আমি রাইকার ব্যাপারে কিছু সত্যি বলতে চাই তোমাকে। হতে পারে এই কারণে বিয়েটা হবে না, তবে আগে ভাগে সব না জানালে পরে সমস্যা সৃষ্টি হবে, যা আমি কোনোভাবে চাই বাবা। থেমে গেলেন রফিকুল ইসলাম। বুক ভরে দম নিয়ে আবার বলতে যাবেন, সে সময় রাহিম বলে। আমি সব কিছু জানি আঙ্কেল। রাইকা আমাকে সব বলেছে। ফারহানের ব্যাপারটা তো। আশ্চর্য হয়ে তিনি বলেন। তুমি জানো সব। আমি এটাই বলতে চাচ্ছি, আমার মেয়েটা নিষ্পাপ, বাচ্চার ন্যায় রহিম। আল্লাহর সহায় ছিলেন বলে বেঁচে গিয়েছে মেয়েটা। তবুও এটা বলা জরুরি আমি মনে করি। আপা জানেন? না, জানি। মা জানলেও কিছু বলবেন না, তবে আমি বলতে চাচ্ছি না। এখন এসব বলার প্রয়োজন নেই আঙ্কেল। যেভাবে এগোচ্ছে সেভাবেই এগোতে থাকুক। রফিকুল ইসলাম বসা থেকে উঠলেন। রাহিমের পিঠে হাত বুলিয়ে কোমল কণ্ঠে বলেন। তুমি আমার মেয়েকে ভালো রাখবে, আমি বুঝেছি। ধন্যবাদ বাবা। মৃদু হাসল রাহিম। এক নজর রুমটা দেখে দরজা খুলে বেরিয়ে গেলেন তিনি। ববিতা বেগম রেখা বেগমের সঙ্গে হাত ধরাধরি করে বিদায় নিলেন। রাহিম এগিয়ে দিতে গেল রাইকাকে নিজের রুমে নিয়ে গেলেন রেখা বেগম। বিছানার ওপর বসিয়ে আলমারি থেকে সুন্দর একটা বক্স বের করলেন। বক্সটা কাঠের দারুণ নকশা করা। বহু বছরের বক্সটা যা দেখেই বোঝা যাচ্ছে। ধীর পায়ে রাইকার কাছে আসেন তিনি। আলগোছে বক্সটা বিছানায় রেখে তিনিও বসলেন। বক্স খুলতে গিয়ে থেমে গেলেন। চট করে উঠে ফের আলমারির সামনে এসে খোঁজ চালান। অনেক খোঁজাখুঁজির পর গাঢ় লাল রঙের বেনারসি শাড়িটা বের করেন। নীরবে গিয়ে বসলেন। শাড়িতে আলতো হাত বোলাতেই চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এক হাতে চোখ দুটো মুছে মৃদু স্বরে বলেন। এটা আমার বিয়ের শাড়ি,
খুব যত্নে রেখেছিলাম। এর দায়িত্ব তোমার কাঁধে দিব ভেবেছি। বহু বছর ধরে তালাবদ্ধ করে রেখেছিলাম। বিয়ের পর তুমি মাঝে মাঝে পড়বে কেমন? রাইকা আলগোছে মাথা নেড়ে শাড়ি দিল। খুশি হলেন রেখা বেগম। শাড়িটা রেখে কাঠের বক্সটা খুললেন। ভেতরে তেমন একটা গহনা নেই, বহু আগেরকার ডিজাইনে কয়েকটা গহনা মাত্র। খুব যত্ন করে রেখেছেন এগুলো। গহনার উপর হাত বুলিয়ে দিলেন। এক নজর রাইকার দিকে তাকিয়ে বলেন। চলো তোমাকে সাজিয়ে দিই। রাইকা মিনমিন করে বলে। একবারে সেদিনই পরবো। আমার মন চাইছে এক্ষুনি বউ সাজিয়ে দিতে। কাঁচুমাচু করছে রাইকা। মুখের উপর আর কিভাবে না করবে। যেখানে তিনি বলেছেন ওনার মন চাইছে, একটু নীরব থেকে বলল। ঠিক আছে তাহলে, আপনার যেভাবে ইচ্ছে সাজিয়ে দিন আন্টি। এক গাদা হাসলেন রেখা বেগম। উঠে গিয়ে দরজা লক করে এলেন। এবার নিজের কাজ শুরু করলেন তিনি। রফিকুল ইসলাম এবং ববিতা বেগমকে বিদায় দিয়েছে খানিকক্ষণ আগেই। গ্যারেজের কাছে উপরতলার এক পরিচিত ছেলের সাথে দেখা হয়। সেখানেই দাঁড়িয়ে কথা বলছিল তার সাথে। বেশ খানিক সময় ধরে কথাকথি হলো তাদের। বিদায় নিয়ে লিফটে উঠতেই যাবে তখনই ছেলেটা পেছন থেকে বলে। রহিম ভাইয়া, আপনি বিয়ে করছেন কবে? বহুদিন তো হলো। এই বিল্ডিংয়ে কারো বিয়ে হয় না, দাওয়াতও খেতে পাচ্ছি না। রাহিম হেসে বলল। একটু অপেক্ষা করো ভাই, পেয়ে যাবে। একটু একটু করে তো অনেক অপেক্ষা করলাম ভাইয়া, আমারই বিয়ের বয়স হয়ে গেল। তাহলে তুমিই বিয়ে করো আর আমরা দাওয়াত খাই। ছেলেটা লাজুক হেসে বলল। করবো ভাইয়া, একটা চাকরি পাই আর ও পরীক্ষা দিক। অবাক হেসে রাহিম বলে। বাহ, ঠিক করেই রেখেছো। বাসায় জানে নাকি জানিয়ে দিব? না ভাইয়া প্লিজ, সব ক্যাচাল হয়ে যাবে। নিজের পড়াশোনায় মন দাও, নিজেকে আগে যোগ্য করে তোলো, তারপর ভালো চাকরি খুঁজবে এবং তারপর তাকে বিয়ে করার স্বপ্ন দেখবে। ওকে? ওকে ভাইয়া। আসছি, বাই। লিফটে চলে গেল রাহিম। ভেতরে আয়নায় তাকিয়ে চুলগুলোতে হাত বুলিয়ে নিল। কিছু মনে করে মুচকি হেসে উঠল। কাঙ্ক্ষিত ফ্লোরে এসে নামল। প্যান্টের পকেট এক হাতে গুজে অন্য হাতে কলিং বেল চাপল। হালিমা খালা দৌড়ে এসে দরজা খুলে দিলেন। ড্রয়িং রুম ফাঁকা। রান্নাঘরে উকি দিল, সেখানেও কেউ নেই। হালিমা খালার উদ্দেশ্যে বলল। বুবু, মাকে দেখছি না, তুমি কি দেখেছো? হালিমা খালা উত্তর দেন। ভাই, খালা তো নিজের ঘরেই আছে। ওই মাইয়াডারের সঙ্গে নিয়ে গেল দেখলাম। ও আচ্ছা। বুবু, আমি তোমার কি হই কত? কেন, তুমি আমার ভাই হও? তাইলে ওই মাইয়াটা তোমার ভাবি হয়, বুঝছো এখন? হালিমা খালা গালে হাত দিয়ে অবাক সুরে বলেন। কবে করছো এই কাম ভাই? কেন, তুমি জানো না? না তো, আমারে না কইলে জানবো কেমনে? কিছু হইলে তো জানবা বুবু। এখন আমি যাই। ভাই, তুমি তো একেবারে আমার মতন কথা শিখিয়া গেছো দেখি। হ বুবু, একদম সেম তোমার মতো পারি, তাই না? হ ভাই। আচ্ছা বুবু, তুমি যাও তাহলে। হালিমা খালা রান্নাঘরে ঢুকে গেলেন। রাহিম মায়ের রুমের দরজার সামনে দাঁড়িয়ে ডাকলো। মা, ভেতরে কি করছো তোমরা? দরজা খোলো। ভেতর থেকে রেখা বেগম বললেন। তুই রুমে যা, আমরা আসছি। ভেতরে কি চলছে জানার কৌতূহল হলেও কিচ্ছু করার নেই। চুপচাপ নিজের রুমে গিয়ে একটা বই হাতে নিয়ে বিছানায় বসল। মিনিট খানেক পর রুমে কারো উপস্থিতি টের পেয়ে বই থেকে চোখ তুলে চাইল। লাল বেনারসি শাড়িতে পুরো নতুন বউয়ের মতন লাগছে রাইকাকে। মাথায় লম্বা করে ঘোমটা টানা, দু হাতে আঁচল ধরে রয়েছে যাতে ঘোমটা খুলে না যায়। পলক্ষীনভাবে চেয়ে আছে, বুকে ধূপধাপ শব্দ করছে। কিছুক্ষণের জন্য যেন ঘড়ির কাঁটা থেমে গেল। নিজের অজান্তেই বিছানা ছেড়ে এসেছে। কখন রাইকার কাছে এসেছে সেটারও খেয়াল নেই। ভয়ে চুপসে গেল রাইকা। কয়েক পা পিছিয়ে এলো। রাহিম কয়েক পা এগিয়ে এলো। পেছোতে পেছোতে দেয়ালে পিঠ ঠেকে গেল রাইকার। আঁচল ছেড়ে দিয়ে বুকের উপর হাত দুটো রাখলো, যেন সে রাহিমের থেকে নিজেকে রক্ষা করছে। তবুও থেমে নেই রাহিম। এক হাত দেয়ালে রেখে রাইকার দিকে ঝুঁকলো। ভয়ে মাথা নিচু করে নিল। রাহিম মুখ এগিয়ে নিতে লাগলো রাইকার খোলা চুলের দিকে। কাঁধে গরম নিঃশ্বাস এসে লাগতেই সজোরে ধাক্কা দিয়ে সরে গেল রাইকা। হাঁপাতে হাঁপাতে বিছানায় ধপাস করে বসে বলল। আপনি এমন কেন করেন? দম বন্ধ হয়ে আসে আমার। রাহিম দেয়ালে আঘাত করে। বারবার একই বোকামির জন্য লজ্জা হচ্ছে তার। জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিল। এক হাত কপালে, অন্য হাত কোমর ধরে বলল। সরি সরি সরি। আপনি খুব ভয়ঙ্কর, আপনার আশেপাশে আসাও বিপজ্জনক। রাইকার খোলা চুলে চোখ পড়তেই দ্রুত পায়ে এসে ওর পাশে বসে বলল। তোমাকে আর কতবার বলবো চুল খুলে রাখবে না? এক কথা শুনতে পাও না তুমি? রাইকা দাপট দেখিয়ে বলল। আমি চুল খোলাই রাখবো। না বলেছি কিন্তু। এভাবেই থাকবে। আমিও কিন্তু কিছু করে ফেলবো। আই ডোন্ট কেয়ার। রুম থেকে যাও।
যাব না। যেতে বলেছি আমি, দ্রুত বের হও। বের হব না। কি করবেন? বউ তো সেজেছ, চলো বাসর করি, অনেক আদর করব তোমাকে। রাহিমের মুখে এমন ধারা কথাবার্তা শুনে চোখ রাঙিয়ে ঠোঁট নেড়ে বিড়বিড় করে কিছু বলতে বলতে সুরসুর করে বেরিয়ে গেল রাইকা। অনেক কষ্টে হাসি আটকে রেখেছিল রাহিম, কিন্তু আর কুলোতে পারল না। ঠিক করে হেসে উঠল। বিছানায় গড়াগড়ি খাচ্ছে হাসতে হাসতে, তবুও থামছে না। রাইকার চেহারাটা হয়েছিল দেখার মতো। পেটে হাত চেপে হাসছে রাহিম। এত হাসি জীবনেও হাসেনি সে। বারবার রাইকার মুখটা কল্পনা করছে আর হাসছে। দিন কত দ্রুত ফুরিয়ে যায়, চোখের পাতা পড়তেই যেন পুরো একটা দিন ফুরিয়ে যায়। আজ পাক্কা 10 দিন পর রফিকুল ইসলাম কল করেন। রাহিম এবং রেখা বেগমকে যেতে বলেন। এই এতগুলো দিনের মধ্যে একদিনও রাইকার সঙ্গে দেখা হয়নি রাহিমের। সেই যে বাসর করার কথা বলে তাকে রুম থেকে বের করেছিল, সেই দিনই ছিল শেষ দেখা। তবে প্রতিনিয়ত তাদের কলে কিংবা মেসেজের মাধ্যমে কথা চলতেই থাকে। আগের যে সম্পর্কে উন্নতি হয়েছে, যতদিন যাচ্ছে ততই যেন তাদের ভালোবাসা প্রখর হচ্ছে। রাইকাদের বাসায় পা ফেলে সপরিবার নিয়ে এসেছে। বাঁধন রুমও ওরাও এসেছে। ছোট আব্বুর পরিবার থেকে শুধু সাদিক এসেছে। ছোট আব্বু ব্যস্ততার কারণে আসতে পারেনি। মোটামুটি সবাই জড়ো হয়েছে রাইকাদের বাসায়। এতক্ষণ কলে রাইকা এসবই বলে যাচ্ছিল। রেখা বেগম ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছেন। ছেলের বিয়ের কাজ সম্পূর্ণ হবে আজ। তার যে আনন্দের শেষ নেই। শাড়ি, গহনা, প্রয়োজনীয় সব কিছুই খুঁটে খুঁটে তুলছেন। রাহিম নিজ রুমে তৈরি হচ্ছে। সাদা ফকফকা পাজামা এবং স্যান্ডো গেঞ্জি পরে আছে, পাঞ্জাবি একটু পরে পরবে। রাহিমের ছুটি প্রায় শেষের দিকে, আর অল্প কিছু দিনের মধ্যেই জয়েন করতে হবে। অফিস থেকে সমানে কল আসছে। কি রেখে কি করবে বুঝতে না পেরে কিছুক্ষণের জন্য ফোনটা বন্ধ করে রাখলো। রাহিম ড্রয়িং রুমে এলো মায়ের খোঁজে। তাকে পেল না এখানে। একটু থমকে দাঁড়ালো রাহিম। নিজের চেনা ড্রয়িং রুমে ভালো করে নজর বোলালো। নিচ থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। খানিকক্ষণের জন্য বুকটা ভার হয়ে গেল। বুকের ভেতর চাপা দুঃখ অনুভব হতে লাগলো। অস্পষ্ট দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আজ যেন প্রকাশ পেল। চোখের কোণে এক চিমটি নোনা পানি চিকচিক করছে। এ বাসায় তার মা ছেলে ব্যতীত অন্য কেউ থাকে না। তবে আজ ফাঁকা লাগছে চারপাশ। চরমভাবে শূন্যতা উপলব্ধি করল জাহিম। রেখা বেগম রুম থেকে বেরিয়ে এলেন। ছেলেকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে আব্বা, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? নিঃশব্দে মাকে জড়িয়ে ধরে কান্না দমানো গলায় বলে, আজ বাসাটা শূন্য লাগছে মা। কেন জানি না, খুব করে টের পাচ্ছি পরিবারের মানুষদের শূন্যতা। এ জীবন তো তুমি আর আমিই থেকে এলাম। আজ কেন আমার এরকম হাঁসফাঁস লাগে মা? প্রতি মুহূর্তে কেন মনে হচ্ছে আমার বাবা নেই, আমার ভাই বোন নেই, আমার সুন্দর একটা পরিবার নেই। আজ কেন বাজেভাবে তাদের শূন্যতা অনুভব করছি মা? ভেতরকার কষ্ট আর চেপে রাখতে পারে না। শব্দ করে কাঁদছে রাহিম। একদম ছোট বাচ্চারা যেভাবে কাঁদে সেভাবেই কাঁদছে। ছেলের কান্না দেখে নিজেকে সামলাতে পারলেন না তিনি। হাওয়া করে কেঁদে উঠলেন। সাধারণত কাজের ব্যস্ততায় অনেক কিছু এড়িয়ে চলতেন তিনি, তাই গভীর শূন্যতা টের পেতেন না। কিন্তু আজ ভালো একটা দিন, ছেলের বিয়ে। তিনি গোপনে জ্বলছিলেন। চরম শূন্যতার আগুন তাকেও জ্বালিয়ে পুড়িয়ে ছাই করছিল। ছেলের মন খারাপের কথা চিন্তা করে প্রকাশ করেননি তিনি। ছেলের পিঠে হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করে যাচ্ছেন। সোফায় নিয়ে বসিয়ে দিলেন রাহিমকে। লম্বা শ্বাস ছেড়ে পেছনে হেলান দিয়ে রাহিম বলে, আজ রাইকার বাসায় অনেক মানুষ, জানো মা? পাভেলোর পরিবার, ছোট আব্বুর পরিবার থেকে সাদিক এসেছে, রাইকার নানু, বাসার সবাই। ওদের ঘর ভর্তি মানুষ। দেখো আমাদের ঘরের অবস্থা। যেদিকে চোখ যায় সেদিকেই শূন্য, কেউ কোথাও নেই। ভয়ঙ্কর নিস্তব্ধতা চারপাশে। নাক বন্ধ হয়ে এসেছে। সময় নিয়ে বুক ভরে শ্বাস টেনে বলে, আজ যদি আমার বাবা থাকতো, ছেলের বিয়েতে কত আনন্দ করত। যদি আমার ছোট ভাই বোন থাকতো, ভাইয়ার বিয়েতে হই হুল্লোড়ে বাড়িঘর কাঁপিয়ে দিত। দৌড়াদৌড়ি, এদিক সেদিক ছুটোছুটি, হুলস্থুল কাণ্ড ঘটিয়ে ফেলতো। না আছে বাবা, না আছে ভাই বোন, না আছে কোনো আত্মীয় স্বজন। এরকম বিচ্ছিরিভাবে একা কেউ হয় মা? ছেলের প্রশ্নের উত্তর কি দেবেন তিনি? এর কোনো উত্তর তো তার কাছে নেই। ছেলেটা ছোট থেকে একা একা বড় হয়েছে। বুকে অনেক দুঃখ কষ্ট দমিয়ে রেখেছে। একজন মানুষ কিছুতেই অন্য সব মানুষদের অভাব পূরণ করতে পারে না, এটা সম্ভব না। তিনি চেষ্টার ত্রুটি রাখেননি। একজন অভিনেত্রীর ন্যায় চরিত্র পাল্টেছেন তিনি। যখন যেটার প্রয়োজন হয়েছে তখন সেই চরিত্রেই ছেলের পাশে দাঁড়িয়েছেন।
সাহস জুগিয়েছেন, মনোবল প্রবল করতে সহযোগিতা করেছেন। আজ ওনার মন বলেছে সবই বৃথা গিয়েছে, তিনি ব্যর্থ হয়েছেন। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলেন তার। ছেলের কপালে চুমু খেয়ে বলেন, এসব নিয়ে ভেবো না আপা। দেখো, আল্লাহ একদিন তোমার ঘর ভরিয়ে দিবেন, যেদিন তোমার আর কোনোই আফসোস থাকবে না। একটু থেমে ছেলের পিঠে আদর করে দিয়ে বললেন। যাও, রুমে গিয়ে তৈরি হও, আমরা বেরোবো এক্ষুনি। নীরবে উঠে চলে গেল রাহিম। ওড়না দিয়ে চোখ মুছে নিজ রুমে গেলেন রেখা বেগম। তার সামান্য একটু কাজ বাকি আছে, দ্রুত হাতে সারতে হবে। রফিকুল ইসলাম কয়েকবার কল করেছেন, ববিতা বেগম সামানে তাগাদা দিচ্ছেন বের হওয়ার জন্য। আধ ঘন্টার মধ্যে তারা বেরিয়ে পড়লেন নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। দুজনই যাচ্ছেন তারা হালিমা খালাকে নিয়ে যাবেন বলেছিলেন, কিন্তু তার বাসায় নাকি সমস্যা, যার কারণে আসলেন না। দুপুর 2:35 অবশেষে এসে পৌঁছালো তারা, যদিও বাসায় পৌঁছতে আরও মিনিট খানেক লাগবে। বাসার আশেপাশে দাঁড়িয়ে আছে তারা। পাভেল আর সাদিক এগোতে আসবে এমনটাই বলেছিলেন রফিকুল ইসলাম। হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, এদিক সেদিক দেখছে, কারো খোঁজ নাই। মাথার উপর প্রখর রোদ, পানির পিপাসায় গলা শুকিয়ে কাঠ, ক্ষণে ক্ষণে গেমে জবজবে হচ্ছে শরীর। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করলো, পাভেলের নাম্বার ডায়াল করবে এমন মুহূর্তে পেছন থেকে কেউ কাঁধ স্পর্শ করলো। রাহিম চট করে ঘাড় ঘুরিয়ে তাকাতেই হাস্যোজ্জ্বল চেহারায় পাভেল বলে, কি জামাই, অপেক্ষা করতে কেমন লাগে? এক হাতে পাভেলের ঘাড়ের ওপর দিয়ে গলা পেঁচিয়ে ধরে রাহিম, দাঁতের দাঁত চেপে বলে, শালা, তোকে তো আমি। কথা শেষ করার আগেই সাদিক বলে বসলো। দুলা ভাই আমাদের হাদিয়া দিতে যাচ্ছেন তাই না? পাভেলের গলা ছেড়ে দিল। সাদিকের দিকে এগিয়ে গিয়ে হাতের ইশারায় তাকে কাছে ডেকে বলল, আসো শালা বাবু, আমার কাছে আসো, হাদিয়া দিচ্ছি। সাদিক দৌড়ে রেখা বেগমের পেছনে গিয়ে দাঁড়ালো। থামলো রাহিম। পাভেল কথা বলল রেখা বেগমের সাথে। সাদিককেও পরিচয় করিয়ে দিল। রেখা বেগম আদর করে দিলেন সাদিকের পিছে। পাভেলের উদ্দেশ্যে বললেন, তোমাকে ক বছর ধরে দেখি না, তুমি এখন আর আসো না আমাদের বাসায়। ছোটবেলা তো রহিমের পিছু ছাড়তে না, স্কুল শেষে তুমি আমাদের বাসায়, নয়তো রহিম তোমাদের বাসায়। থামলেন তিনি, হাফ ছেড়ে আবার বলেন, সোনার দিনগুলো অতি দ্রুত হারিয়ে গেল। চোখ বুঝলেই দেখতে পাই, অথচ চোখ মেললেই সবকিছু অতীত, পড়ে থাকে ঘোলাটে স্মৃতি। পাভেল মৃদু স্বরে বলে, আসলে আন্টি, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে অনেক কিছুই বিসর্জন দিতে হয় আমাদের। যত বড় হচ্ছি ততই কাঁধে দায়িত্ব বোঝা ভারী হচ্ছে। বাস্তবতার কারণে অনেক সময় হাসতেই ভুলে যাই আমরা। নীরব পরিবেশটায় পানি ঢেলে সাদিক বলে ওঠে, অনেক হয়েছে এসব বলে, আর মন খারাপ করতে হবে না। আজ রহিম ভাইয়ার বিয়ে, সবাই চিল করো। হাসতো সবাই। রাহিমের হাত থেকে ব্যাগটা পাভেল নিল, রেখা বেগমের হাতে মিষ্টি ফলমূলের ব্যাগ নিল ছিল, সেটা সাদিক নিয়ে হাঁটা দিল। হাঁটতে হাঁটতে রাহিম বলে, দুলাভাই এলো না আমাকে এগিয়ে নিতে? চট করে সাদিক উত্তর দেয়। দুলা ভাইকে রান্নার দিকে সামলাতে দেওয়া হয়েছে, তাই আসতে পারেনি। অবাক সুরে রাহিম বলে, রান্না? রান্না। দুলা ভাই দারুণ রান্না করে, আপনি হয়তো জানেন না। এখনই জানলাম। আর কোনো কথা বলে না কেউই। মিনিট 5 লেগেছে বাসার গেটে পৌঁছাতে। ছাই রঙা 6 তলার বিল্ডিং। লিফটের সামনে গিয়ে দাঁড়ালো ওরা। 4 তলায় রাইকাকারা থাকে। কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে লিফটের জন্য। দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হলো না। দরজা খুলে রফিকুল ইসলাম এবং ববিতা বেগম তাদের জন্য অপেক্ষা করছিলেন। সবাইকে দেখে খুশি হলেন তারা। কুশল বিনিময় শেষে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে বসতে দেন। রেখা বেগম পুরনো পরিচিত মুখটা দেখে একগাল হাসেন। পারভিন বেগমকে বুকে জড়িয়ে কোমল কণ্ঠে বলেন, আপা, কতগুলো বছর পর দেখা হলো আপনার সঙ্গে। সেই যে জায়গা পরিবর্তন করলেন, এরপর থেকে তো দেখাই হয়নি। খুব ভালো লাগছে দেখা হয়ে। আমারও খুব ভালো লাগছে আপা। আমি রাহিমকে বারবার বলেছিলাম আপনাকে আমাদের গ্রামে নিয়ে যেতে, ছেলে কথাই শোনেনি। একটু সমস্যা ছিল আপা। ববিতা বেগম এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন রেখা বেগম এবং রাহিমকে। রাইকার নানু বাসার সবাই উপস্থিত এখানে। নতুন বউ আছে, তবে সে আপাতত ড্রয়িং রুমে নেই। রুমু আর বাঁধন রান্নাঘর থেকে বেরিয়ে এলো। বাঁধন হ্যান্ডশেক করলো রাহিমের সঙ্গে। সুন্দর হেসে বাঁধন বলে, আমার প্রতি অতি প্রিয় মানুষ একজন রহিম। ভাবতে পারিনি আমার ভাইরা ভাই হয়ে যাব। আজকের পর থেকে আমরা একইবারে জামাই হব। রাহিম লাজুক হাসে। পাভেল রাহিমের পিঠ চাপকে বলে, তুই কি করে আমার আলাভোলা বোনটাকে পটিয়ে নিলি বলতো? আমি পটাইনি বলত, তোর বোনই আমার মাথা খারাপ করে দিয়েছে। পাভেল বুক ফুলিয়ে গর্বের সঙ্গে বলে, এই না হলে আমার বোন, আমি গর্বিত। 1 মাস হয়নি যে ছেলে বলছিল বিয়ে করব না, করলেও প্রচুর দেরি হবে এবং কোনো মেয়েকে ভালোবাসে না,
মেয়েদের সে সহ্য করতে পারে না। একটা মাস না পেরাতেই সে ছেলেকে বশ করে ফেলেছে আমার বোন। ভয়ঙ্কর শব্দ করে হাসতে লাগলো সে। রাহিমের বুঝতে বাকি নেই নিজের বন্ধুই তাকে বাস দিচ্ছে। কথা বলতে বলতে রাহিমের কাঁধে হাত তুলে রেখেছিল পাভেল। নিজের কাঁধ থেকে বন্ধুর হাত নামিয়ে দিয়ে রাগের ভঙ্গিতে বলল, কাহিনীটা 1 মাসের, কিন্তু তুই আমার বন্ধু বহু বছরের। তুই এভাবে বাস দিবি বুঝিনি। পাভেল রাহিমের হাত ধরে হা হা হু হু করে হেসে বলল, তোর পরিবর্তনটা দেখিয়ে দিলাম দোস্ত। আমার বাস কেমন সেটা তুই ভালো করেই জানিস। বাস খেতে না চাইলে চুপচাপ বস। বাঁধন রাহিমের পিঠ বুলিয়ে মুখ টিপে হেসে বলল, তোমরা অমন করছো কেন? আমার ভাইরার সঙ্গে দেখো, একদম নয়া জামার মতো লাগছে তাকে। রাহিম বুঝলো বাঁধনও মজা নিচ্ছে তার সাথে। এদের হাত থেকে বাঁচতে একটু দূরে গিয়ে সোফায় বসলো। এখানে সবাই বড়রা, রাইকা কোথাও নেই। পাভেল এসে রাহিমের পাশে বসতেই খিটখিট করে রাহিম বলে, তুই আবার এখানে এসেছিস? যা সর এখান থেকে। তোর বউ কোথায়? তার কাছে যা। পাভেল মন খারাপের ঢং করে বলল, এখনও কবল বলিসনি, তাতেই আমাকে চোখের বিষ মনে হচ্ছে। আরও তো দিন বাকি আছে। আপনি নাটক একটু কম করেন ভাইয়া। এবার থেকে ভাইয়া বলে সম্মান দিয়ে কথা বলবি। যাবি এখান থেকে? তোর বোনকে নিয়ে আয়, যা। আমার বোন আসবে না, তোর সাথে বিয়ে দিব না। বন্ধুকে অশ্রাব্য ভাষায় কয়েকটা গালি দিল রাহিম। তারপরে সে উঠে গেল। সাদিককে ডেকে রাইকার কথা জিজ্ঞেস করায় সে বলে রাইকা বাইরে গিয়েছে, সঙ্গে পাভেলের স্ত্রী রোজি এবং বাপ্পির স্ত্রী জুই। নানা ভাই এসে রাহিমের পাশে বসলেন। এটা সেটা অনেক কথাই বলছিলেন তিনি। ভদ্র ছেলের মতো রাহিম শুধু উত্তর দিচ্ছিল। অপেক্ষার অবসান ঘটিয়ে বাইরে থেকে ঘরে ফিরল রাইকা। রাহিম এক ঝলক দেখতে পেল। খুব দ্রুত পায়ে রুমে ঢুকে গিয়েছে সে। পাভেল রোজিকে ডেকে রেখা বেগমের সাথে পরিচয় করিয়ে দিল। ড্রয়িং রুমে প্রচুর মানুষ। কিছুটা দূর থেকে রেখা বেগমকে খেয়াল করল জুই। দ্রুত এগিয়ে এসে চমৎকৃত কণ্ঠে বলল, ম্যাম আপনি এখানে? রেখা বেগম আশ্চর্য হলেন না। জুই তাদের পরিবারে নতুন, হয়তো বুঝতে পারেনি রাহিমের সঙ্গে রাইকার বিয়ে হতে চলেছে। রেখা বেগম এবং রফিকুল ইসলাম ওনারা যে পরিচিত তা জুইয়ের অজানা। রাইকার বিয়ে রাহিম নামক এক ছেলের সঙ্গে এতটুকু সে জানত। রেখা বেগম একগাদা হেসে বলেন, আমি রাইকার হবু শাশুড়ি মা। আরও খানিকটা আশ্চর্য হলো জুই। একবার রাহিমের দিকে তাকিয়ে বলে, এই রাহিমের তবে সেই রাহিম? হায় আল্লাহ, আমি তো বুঝতেই পারিনি। আমি শুধু জানতাম রাইকার স্বামীর নাম রাহিম, কিন্তু এটা জানতাম না ম্যাম। কি দারুণ ব্যাপার, আমার প্রিয় ম্যামের সঙ্গে আমাদের আত্মীয়তা হতে যাচ্ছে। প্রত্যুত্তরে কিছু বললেন না রেখা বেগম। একগাল হেসে জুইয়ের মাথা ছুঁয়ে দিলেন। রেখা বেগম যে ব্যাগটা এনেছেন রাইকার জন্য সেটা জুইয়ের হাতে দিয়ে বলেন, বউকে জলদি সাজিয়ে দাও, সবাই অপেক্ষা করছে, ওদিকে সময়ও পুরোচ্ছে। জি ম্যাম। এই বলে জুই চলে গেল। বিকাল হয়ে যাচ্ছে, এখনো দুপুরের খাবার খায়নি কেউ। রফিকুল ইসলাম সবাইকে নিয়ে খেতে বসালেন। যদিও সচরাচর বিয়ে বাড়িতে বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর খাওয়া দাওয়া চলে, কিন্তু এখানে সবাই প্রায় না খাওয়া। সকাল থেকে কাজ করছে, তেমন কিছু মুখে দিতে পারেনি। খাওয়ার পর্ব শেষ হতেই বউ তৈরি। ড্রয়িং রুমে এসে জড়ো হলো সবাই। বাপ্পা রহমান কাজীকে এগিয়ে আনতে গিয়েছে। তার মনটা আজ ভীষণ ভালো। নিজের ছেলে প্রতারণা করেছে মেয়েটার সাথে, অথচ আল্লাহ মেয়েটার ভাগ্যে কত ভালো একজন মানুষ লিখে রেখেছেন। ছেলের কথা মনে পড়তেই মনটা বিষিয়ে ওঠে। বাপ্পির বিয়ের পরদিনই বিদেশে ফিরে যায় ফারহান। কাজে বিয়ের কাজ শুরু করেছেন। পাভেল একটা টুপি এনে বন্ধুর মাথায় পরিয়ে দিল। সবাই চুপচাপ, নীরব ড্রয়িং রুম। এতগুলো মানুষ এখানে, তবুও মনে হচ্ছে কেউ নেই। কাজী আপন মনে লিখেছেন। বিছানার মাঝ বরাবর বউ সেজে বসে আছে রাইকা। প্রিয় মানুষকে আজ আপন করে পাবে। অল্প সময়ে মাথায় জড়ানো মানুষটা আজ মায়ায় জড়ানো মানুষটা আজ পুরোপুরিভাবে তার হবে। আর একটুখানি সময়। ঘড়ির কাঁটা টিকটিক করছে। যত সময় যাচ্ছে ততই বুকের ভেতরের কাঁটাটা দ্রুত ঘুরছে। প্রহর গুনছে রাইকা। কাজী সহ সবাই হুড়মুড়িয়ে জমে এলো। সামান্য নড়েচড়ে উঠল রাইকা। কাবির নামায় রাইকার সিগনেচার নিলেন। বুকটা ধরফর করতে লাগলো। ভয়ে হাত পা জমে আসছে। বারবার শুকনো ঠোঁটজোড়া জিভ দিয়ে ভিজিয়ে নিচ্ছে। গলা শুকিয়ে কাঠ। রোজিকে বলে এক গ্লাস পানি চেয়ে খেলো, তবুও ভয় কাটছে না তার। কাজী সাহেব কবুল বলার তাগিদ দিলেন। ঘেমে যাচ্ছে রাইকা। বারবার টিস্যু ব্যবহার করছে। রুমও পাশে বসে সাহস জুগিয়ে চলেছে। কিছুতেই কিছু হচ্ছে না। সময় যাচ্ছে, তার মুখ ফুটছে না। অন্য বিয়েতে যাবেন কাজী, এমনটাই বললেন সবাইকে। তবুও রাইকার তাল নেই। বুকের মধ্যে বিশাল দুঃখের বরফ করতে শুরু করলো।
ঝরঝরিয়ে কেঁদে উঠল রাইকা। দরজায় দাঁড়িয়ে আছেন ববিতা বেগম, মুখে আঁচল গুজে নিঃশব্দে কাঁদছেন। এবার যখন মেয়ের কান্নার শব্দ কানে পৌঁছালো, নিজেকে আটকে রাখতে পারলেন না। মেঝেতে ধপ করে বসে ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠলেন। মেয়ে পর হচ্ছে মানতে পারছেন না তিনি। নিজের ঘরের আলো এবার গিয়ে অন্যের ঘর আলোকিত করবে, তার ঘর অন্ধকার করে দিয়ে গেল। এগুলো আওড়াচ্ছেন আর কাঁদছেন। মায়ের কান্নার শব্দ পেয়ে বুকটা ফেটে যাচ্ছে তার। চিৎকার করে কাঁদতে লাগলো রাইকা। পারভিন বেগম গিয়ে ববিতা বেগমকে তোলার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তিনি একেবারে লুটিয়ে পড়ছেন। রফিকুল ইসলাম এগিয়ে গেলেন, স্ত্রীকে ধরে দাঁড় করাচ্ছেন। এমন সময় ববিতা বেগম কান্না চলমান রেখে বলেন, রাইকার বাবা, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, আমার সোনা মা পর হয়ে যাচ্ছে। আমার সোনা মাকে ছাড়া কিভাবে থাকবো? আমি বাঁচতে পারবো না, বিয়ে দিব না আমার সোনা পাখিকে। আমার ঘর খালি করে চলে যাবে, আমাকে একা করে চলে যাবে। আমার মা গো, আমি কত আদর করে বড় করেছি, আমি কত কষ্ট সহ্য করেছি ঘর খালি করার জন্য। আমার রাইকা। রুমে উপস্থিত সবার চোখে পানি চলে এসেছে। রফিকুল ইসলাম চোখের পানি আড়াল করে শক্ত কণ্ঠে বলেন, এমন অবস্থা করেছো দেখে মনে হচ্ছে পৃথিবীতে শুধু তোমার মেয়েরই বিয়ে হচ্ছে। তুমি নিজে তো নিজের বাবা মাকে ছেড়ে আমার হাত ধরে চলে এসেছিলে, তবে মেয়ের বেলায় এত কান্নাকাটি কিসের? শুধু তোমার কারণে মেয়েটা অকুলান হয়ে কাঁদছে। শান্ত হয়ে মেয়েকে বোঝাও, যাও। শান্ত হতে পারছেন না ববিতা বেগম। বারবার দল বেঁধে কান্নার ঢেউ আসছে। পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। না, এভাবে শান্ত হবে না। পারভিন বেগমের উদ্দেশ্যে বললেন, ভাবি জানো, ওকে নিয়ে আপনি পাশের রুমে যান। এভাবে কাঁদলে ওর শরীর খারাপ করবে। তাছাড়া বিয়ের মতো একটা আনন্দের বিষয় নিয়ে এভাবে কান্নাকাটি করা শুভ নয়। মেয়েকে বধূ বেশে দেখে তার দ্বিগুণ কষ্ট হচ্ছে। জোর করে ওনাকে রুমের বাইরে নিয়ে গেলেন পারভিন বেগম এবং জুই। বহু কষ্টে বুঝিয়ে সুঝিয়ে রাইকাকে রাজি করালো। বিয়েতে সম্মতি দেয় সে। মৃদুস্বরে পরপর 3 বার কবুল বলে। রাহিমকে স্বামী হিসেবে মেনেছে সে। সবাই শুকরিয়া আদায় করেন। রাইকাকে বিছানা থেকে নামিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসা হলো। রাহিমের পাশে বসিয়ে দিল। তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করে বিয়ে সম্পূর্ণ করলেন। দুজন উঠে গিয়ে গুরুজনদের সালাম করলো, দোয়া নিল তাদের থেকে। সবাইকে সালাম করে যখন বসতে যাবে, তখনই পাভেল এগিয়ে এসে বলে, আমি রাইকার বড় ভাইয়া, আমাকে সালাম করবি না? গুরুজনরা সবাই সামনে আছেন, তাই মন মতো কিছু বলতে পারলো না রাহিম। শুধু চোখের ইশারায় কিছু বোঝালো। এতক্ষণে রাইকার কান্না পুরোপুরি থেমেছে, তবে সমানে নাক টেনেই চলেছে। বিশাল বড় প্লেটে খাবার নিয়ে এলো রুমু। এটাকে সাগরানা বলা হয় সম্ভবত। রাহিমের পেট ভরা। নিয়ম বলে একটুখানি মুখে তুললো। নতুন বউকে খাইয়ে দেওয়ার প্রচলন আছে বৃথায় রাইকাকে খাইয়ে দিল রাহিম। বড়দের আদেশে রাইকাও একই কাজ করলো। রাত তখন 8:44। রাইকার রুমে বসে আছে দুজন, দরজা বন্ধ করা। ভেতরে তারা ছাড়া আর কেউই নেই। সেই থেকে রাইকা মাথা নিচু করে বসে আছে। রাহিম শুধু দেখছিল তার মায়াবতী কি করে, নিজে থেকে কিছু বলে কিনা। 8 ঘন্টার মতো বসে আছে, কিন্তু কিছুই বলছে না সে। এক হাত ঘোমটা টেনে আছে। রাহিম তার দিকে কিছুটা এগিয়ে যায়। আর গোছে ঘোমটা তুলে মায়াবতীর মায়াভরা মুখটা দেখতেই ছোটের কোণে ফুটে উঠল বিশ্বজয়ের হাসি। ভাবতেই অবাক হচ্ছে সে, মায়াবতী আজ থেকে শুধু তার নিজস্ব হয়ে গিয়েছে। আর কোনো হারানোর ভয় নেই। এবার নিশ্চিন্তে সারা জীবন হৃদয় জুড়ে আগলে রাখবে তার মায়াবতীকে। কণ্ঠে কোমলতা মিশিয়ে বলে, আজ আমি আকাশের চাঁদ হাতে পেয়ে আমি যদি আমার অনুভূতি ঠিকমতো প্রকাশ করতে পারতাম, তবে বুঝতে আমি বরাবরই নিজের অনুভূতি প্রকাশ করতে ব্যর্থ। কিন্তু আমি বুঝতে পারছি আমি কত পরিমাণে খুশি। আমি জীবনে এতটা আনন্দিত কখনো হয়েছে কিনা জানি না রাইকা, কেন জানি না, খুব বলতে ইচ্ছে করছে। আজ আমার চেয়ে খুশি পৃথিবীতে কেউ নেই। খানিকক্ষণ থেমে আবার বলে, এত সহজে তোমাকে পেয়ে যাব তা কল্পনাও করতে পারিনি। তোমাকে ভালোবাসার আগে হারানোর ভয় করেছিলাম, তাই হয়তো আল্লাহ তোমাকে আমার করে দিয়েছেন। নিশ্চুপ রাইকা তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, শুধু শুনছে দোকানে। রাইকার চুপ থাকা দেখে দুষ্টু হেসে রাহিম বলে, এভাবে চুপ থাকলে বাসর হবে কি করে ম্যাডাম? কিছু তো বলো। লজ্জায় চোখ তুলতে পারছে না সে। রাহিম তার থুতনিতে ধরে মুখখানা উঁচিয়ে বলে, দেখি তো আমার পিচ্চি বউটাকে লজ্জা পেলে কেমন লাগে। কাপা কাপা আঁখি দুটি তুলে চাইল রাহিমের পানে।
রাহিম বুকে দু হাত চেপে ধপ করে পেছন দিকে শুয়ে বলল, ইস, এই গোল গোল আঁখি দুটি বাঁচতে দিবে না আমায়। ম্যাডাম, ওভাবে দেখো না, ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে। রাহিমের অবস্থা দেখে হাসছে রাইকা। রাহিমের দিকে ঝুঁকলো, দুটো মুখ খুব কাছাকাছি। রাহিমের গালে হাত বুলিয়ে মৃদু স্বরে বলল, এতটুকুতে এই অবস্থা সাহেব? রাইকার হাত ধরে আচমকাই টান দেয় রাহিম। নিজেকে সামলাতে না পেরে রাহিমের বুকের উপর লেপ্টে গেল রাইকার বুক। কোমল হাতে রাইকার কোমর স্পর্শ করে রাহিম। মুহূর্তেই কেঁপে ওঠে সে। চোখ সরিয়ে নিয়েছে অনেক আগেই। তার ক্ষমতা নেই এমন অবস্থায় সেই মানুষটার চোখে চোখ রাখার। রাহিম এক হাতে রাইকার হাত ধরে আছে। সে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে নিজের হাত মুক্ত করতে, কিন্তু পারছে না। তার ছোট্ট হাতে চুমু খায় রাহিম। ঘোর লাগা গড়ায় বলে, মায়াবতী, তাকাও আমার দিকে। তোমার মায়াভরা চোখে হারিয়ে যেতে চাই। আমাকে হারিয়ে দাও তোমার চোখে। মায়াবতী, তোমার সঙ্গে মিশিয়ে নাও আমাকে। আমাকে ডুবিয়ে দাও তোমার ভালোবাসায়। ঘন ঘন শ্বাস নিচ্ছে রাইকা। তার বুকের ভেতর ধূপ ধূপ শব্দে রাহিমের কানে পৌঁছানো। বাঁকা হাসল সে। আস্তে আস্তে তার অবস্থা জটিল হচ্ছে। কোমর থেকে নিজের হাতটা সরিয়ে নিল, হাতটাও মুক্ত করে দিয়েছে। সোজা হয়ে বসে হাফ ছাড়ল রাইকা। চট করে রাহিমও ওঠে, রাইকার দিকে মুখ এগিয়ে বলল, এইটুকুনি কাছে এসেছি আমি, তাতেই ম্যাডামের কঠিন অবস্থা। যদি এর চেয়ে বেশি কাছে আসি তখন কি হবে? রাইকা নাক ফুলিয়ে উত্তর দিল, কি হবে আর? মরে যাব। ঠোঁট কামড়ে হাসে রাহিম। একটু অদ্ভুত ভঙ্গিতে বলে, আজ তবে মেরেই ফেলবো। ক্রমশ পরিবেশ থমথমে হচ্ছে। বন্ধ রুমে রাহিমের বলা কথাগুলো ক্ষণে ক্ষণে হৃদয় কাঁপিয়ে তুলছে। শুক্র ঢোক গিরে মিন মিন করে রাইকা বলে, এখন সঠিক সময় না। সামান্য নারাজ হলো রাহিম। অন্যদিকে নজর বসিয়ে বলল, বিয়ের আগে সঠিক সময় ছিল না মানছি, কিন্তু বিয়ের পরেও সঠিক সময় লাগবে, এটা কেমন কথা? নির্দ্বিধায় রাইকা বলে, সবকিছুরই সঠিক সময় থাকে। হয়তো আপনার কাছে এই সময়টা সঠিক মনে হচ্ছে, তবে আমি প্রস্তুত নই। আমার সময় প্রয়োজন। ঠোঁট গোল করে শ্বাস ছেড়ে শান্ত ভঙ্গিতে বলল, ম্যাডাম, আজকে থেকে যাই তোমার কাছে, শুধুমাত্র আজকের রাতটা। প্লিজ ম্যাডাম, আর কখনো বিরক্ত করব না, প্রমিস। জাস্ট এই রাতটাই, আমি কিছুতেই মিস করতে চাই না আজকের রাতটা। আমার সময় লাগবে সাহেব, আমাকে বোঝার চেষ্টা করুন। তুমি আমাকে একটু বোঝো ম্যাডাম। দুদিন বাদে মাঠে নামতে হবে, আবার 6 মাস পর কিছুদিনের ছুটি। এই 6 মাসে তোমাকে এক নজর সামনে থেকে দেখতে পাবো কি না সেটারই নিশ্চয়তা নেই। আর তো থামলো রাহিম। কিছুক্ষণ অপেক্ষা করেও কোনো উত্তর পেল না রাইকার থেকে। সে মাথা নিচু করে বসে আছে। রাহিম আলগোছে বিছানা থেকে উঠে দাঁড়ালো, পাঞ্জাবি ঠিক করে নিল। ওয়ার্ড্রবের ওপর থেকে ফোনটা নিয়ে পকেটে ভরে নিয়ে ফের বিছানার পাশে এসে দাঁড়িয়ে বলল, ভালো থেকো ম্যাডাম, নিজের যত্ন নিও। আবার কবে দেখা হবে জানি না, আসছি। ধূপ করে উঠল বুকের মধ্যে। বিছানা থেকে লাফিয়ে নেমে এলো রাইকা। রাহিম দরজা খুলতে যাবে, এমন সময় পেছন থেকে জাপটে ধরে তাকে। দরজার ছিটকিনি থেকে হাত ছড়িয়ে নিল। পেছন ফিরে রাহিম। রাইকা তখন তাকে ছেড়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়ায়। রাহিম শান্ত কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে, কোনো সমস্যা? রাহিমের এক হাত রাইকা দু হাতে ধরে চোখে চোখ বসিয়ে বলে, আমার কথায় রাগ করে চলে যাচ্ছেন? রাহিম মৃদু হেসে দুদিকে মাথা ঝেঁকে বলে, না পাগলি, আমি কখনো তোমাকে জোর করব না। আমি অপেক্ষা করতে পছন্দ করি, কেননা অপেক্ষার ফল সবসময় মিষ্টিই হয়। তোমার যখন সঠিক সময় মনে হবে আমাকে ডেকো, আমি আসব। দয়া করে মাঠে থাকাকালীন ডেকো না, তাহলে কিন্তু তোমার কাছে আসতে গিয়ে আমার চাকরিটাই চলে যাবে। প্লিজ ভুলেও এটা করো না। শেষের কথাটুকু বলে ফিক করে হেসে উঠল রাহিম। তার হাসি দেখে নিজেও ঠিক থাকতে পারে না, খিলখিল করে হেসে উঠল। রাহিম হাসি থামিয়ে বলে, রাগ করিনি আমি জাস্ট চাচ্ছিলাম আজকের দিনটা পরিপূর্ণ করতে। তবে তোমার সুবিধা অসুবিধা থাকতেই পারে, এবং সেদিকে খেয়াল রাখার দায়িত্বটাও এখন থেকে আমারই। হাত কষলে কাচুমাচু করে চোখ নামিয়ে নিয়ে রাইকা বলে, আসলে আমার সমস্যা চলছে। ভাবি বলেছে এই সময়ে দূরে থাকতে। সামান্য গলা খাকারে দিয়ে নড়ে চড়ে দাঁড়ানো রাহিম। সে টের পেল রাইকা কি বুঝিয়েছে। অন্যদিকে চোখ বসিয়ে ছোট্ট সুরে বলল, সমস্যা আর সময় পেল না আসার। কথাটা রাইকা শুনেও না শোনার ভান করে বলে, আপনি চাইলে থেকে যেতে পারেন, তবে দূরত্ব বজায় রাখতে হবে। সমস্যা নেই, এত বেশি রাত হয়নি, চলে যেতে পারবো। আপনার সমস্যা হবে না, মায়ের সমস্যা হবে তো। তাছাড়াও সবাই কি ভাববে? রাহিম বিছানার উপর ধপাস করে বসে বলল, সবাই ভাববে তাদের মেয়ে রাতের বেলা জামাইকে তাড়িয়ে দিয়েছে। থেকে যান,
এদিকের পথঘাট তেমন নিরাপদ না, অযথা বিপদে পড়বেন। ভালোবেসে তো আর থাকতে বলছো না মায়াবতী, লোকে কি বলবে সেই চিন্তা করে থাকতে বলছো। একই ব্যাপার। কিভাবে একই ব্যাপার হয়? আপনি রাগ করছেন? হুম, সত্যি সমস্যা। শুনেছি রে বাবা, আমি কখনো তোমাকে অবিশ্বাস করি না এবং করব না। আমার বিশ্বাস তুমি এর মান বজায় রাখবে। মাথা নেড়ে আশ্বাস দেয়। ব্যাগ থেকে টি শার্ট বের করে নেয় রাহিম। রাইকা বিছানায় বসা, চুপচাপ দেখছিল রাহিম কি করে। কিছু না বলে সুরসুর করে ওয়াশরুমে ঢুকে গেল। স্বল্প সময়ের মধ্যেই ফ্রেশ হয়ে বেরিয়ে এলো রাহিম। শুধু পাঞ্জাবি পাল্টে টি শার্ট পরেছে, পরনে ট্রাউজারের ন্যায় সাদা পাজামা। মুখ মুছে তোয়ারেটা রাইকার দিকে এগিয়ে দিয়ে বলল, ফ্রেশ হয়ে এসো যাও। তোয়ারে হাতে নিয়ে উঠে দাঁড়ায় সে। ওয়ার্ড্রপ থেকে তার পরার জন্য কালো রঙের প্লাজো এবং ডপ শোল্ডার টি শার্ট বের করলো। তা দেখে রাহিম বলে, অন্য কিছু পরা যায় না? সরু চোখে চেয়ে রাইকা বলে, এটা ভালো না, বাসায় পড়ার জন্য, বিশেষ করে রাতে পড়ার জন্য এর চেয়ে ভালো কিছু হয় না। আজকে রাতের জন্য তো অন্য কিছু পরাই যায়। আচ্ছা বলুন কি পরবো? শাড়ি। রাইকা চোখ গোল গোল করে বলে, শাড়ি পাল্টে আবার শাড়ি? এতটুকু সময়ে কত কষ্ট হয়েছে জানেন? এখন আর সম্ভব না, তাছাড়া আমি সামলাতে পারবো না। আমি তো আছি, আমি সামলে দিব। পরতে পারি না। আমি পরিয়ে দিব। শাড়ি পরলে ঘুমোতে পারবো না। ঘুমাতে হবে কেন? বাসর রাতে কেউ ঘুমায় নাকি? কাল পরবো। হুম, কাল চলে যাব, দেখার সময় পাবো না। রাইকা গাল ফুরিয়ে বলে, আপনি একটা না একটা বিপদে ফেলবেনই আমাকে। রাহিম বাঁকা হেসে বলে, আমি যে ব্যাগ থেকে টি শার্ট বের করেছি সেই ব্যাগে দেখো শাড়ি আছে। এই বলে বিছানায় গায়ে দিয়ে দেয়। রাইকা ব্যাগে হাত চালায়, লাল টুকটুকে একটা জামদানি শাড়ি পায়। সেটা নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই পেছন থেকে রাহিম বলে, শাড়ি রেখে যাও ম্যাডাম, একা পরতে পারবে না। তার কথা মতো শাড়ি রেখে গেল। অবশ্য রাইকা শাড়ি পরতে পারে, তখন মিথ্যে বলেছিল। আর এখন চাচ্ছে রাহিম যেন তাকে নিজে হাতে শাড়ি পরিয়ে দেয়। ফ্রেশ হয়ে এলো, গায়ে একটা ওড়না জড়িয়ে আছে। রাহিম বিছানা থেকে উঠে শাড়ির ভাঁজ ভেঙে প্রস্তুতি নেয়। রাইকার শাড়ি দেখে বলে, অনেকটাই পাতলা, এমন শাড়ি মোটেও ভালো লাগে না আমার। অসুবিধা কিসের? তুমি এটা পরে তো আর বাইরে যাবে না, সকালে রুম থেকে বের হওয়ার আগে চেঞ্জ করে নিবে, ব্যাস, কোনো সমস্যা নেই। নীরব রাইকা। রাহিম হাতের ইশারায় দেখিয়ে বলে, ওড়না সরাও। আর গোছে ওড়না সরিয়ে নিল। রাহিমের চোখ আটকে যায় নাভির একটু ওপরের ছোট্ট তিনটার দিকে। ঘোর লাগতে শুরু করে তার, চোখের পাতা পড়ছে না তার। রাইকা টের পেয়ে ঘুরে দাঁড়ায়। রাহিম নড়ে চড়ে উঠল। বাঁকা হেসে রাহিম বলে, মায়াবতীর পুরো শরীরে মায়া মিশিয়ে আছে, চোখ দুটো সামলে রাখা মুশকিল। আপনি উঠুন, আমি পরে নিচ্ছি। হুম, আমি পড়াবো, তুমি জাস্ট একটু হেল্প করো। শাড়ি পরাতে শুরু করলো। রাইকা যেভাবে পরে দিচ্ছে সেরকম করে হাত চালাচ্ছে রাহিম। কুচিগুলো গুজতে গিয়ে ফের চোখ পড়ে তিনটার দিকে। চট করে চোখ সরিয়ে নেয়। কুচি গুজে দিতেই রাহিমের হাতের স্পর্শে কেঁপে ওঠে রাইকা, শিউরে ওঠে রাহিম। অদ্ভুত এক অনুভূতি খেলতে থাকে ওদের মনে। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, থমকে যায় তারা। রাহিমের ফোন বেজে ওঠে। ঘোর কাটে ওদের। চট করে ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায় রাহিম। বাকিটা কাজ রাইকা সেরে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। রাহিমের কাণ্ডে মনে আসতেই ঠোঁটের কোণে সুন্দর হাসি ফুটে উঠল তার। কথা শেষ করে রুমে ফেরে রাহিম। বিছানার উপর গুটিসুটি মেরে বসে আছে রাইকা। তার দিকে এগিয়ে এসে বলল, বসে আছো কেন? ঘুম পাইনি? এতক্ষণ লাগলো কথা শেষ করতে? কে ছিল? বিছানায় বসে বলল, অফিস থেকে জরুরি কথা ছিল, তাই সময় লেগেছে। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে রাহিমের সামনে দাঁড়িয়ে রাইকা বলে, দেখুন তো কেমন লাগছে। দারুণ হেসে রাহিম বলে, মাশাআল্লাহ, আমার মায়াবতীকে সবসময় সুন্দর দেখতে লাগে। দুগাল হাসে রাইকা। রাহিম বিছানা থেকে উঠে দাঁড়ায়। রাইকার হাত ধরে হ্যাঁচকা টানে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। রাইকা দুহাতে খামচে ধরে রাহিমের টি শার্ট। বিশাল বুকটার মুখ গুজতে অসুবিধা হয় না তার। কয়েক মুহূর্ত নীরবেই কাটায় তারা। পাজা করে তুলে আলগোছে বিছানায় শুইয়ে দেয় রাইকাকে। রুমের আলো নিভিয়ে সেও এসে শুয়ে পড়ে। রুমে তখন ড্রিম লাইট জ্বলছিল। মাঝখানে কোলবালিশ টেনে নিয়েছে রাইকা। সেটা কেবলই বুঝতে পারে রাহিম। কণ্ঠে সামান্য গম্ভীরতা মিশিয়ে বলে, এটার কি খুব বেশি প্রয়োজন ছিল? আমাকে বিশ্বাস করতে অসুবিধা হয় সেটা বললেই তো পারো। একটুখানি থেমে আবার বলে, ম্যাডাম, সামান্য একটা কোলবালিশ দিয়ে একজন পুরুষ মানুষকে আটকে রাখতে পারবে না? আমি তো ভেবেছিলাম, আর যাই না হোক অন্তত বউকে
বুকে নিয়ে তো ঘুমাতে পারবো, আমার ভাবনাই ছাই। রাহিমের কথাগুলো শুনে চুপচাপ মাঝখান থেকে কোলবালিশটা সরিয়ে নিল। আলগোছে রাহিমের বাহুতে মাথা রাখলো। ঠোঁট কামড়ে হাসে রাহিম। সেও রাইকার দিকে ফিরে ছোট বাচ্চাদের মতো নিজেকে লুকিয়ে নেয় রাহিমের বুকে। রাইকা নিজের একটা হাত রাহিমের কোমরের ওপর রাখে। সুযোগ পেয়ে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রাহিম। মাথায় চুমু খেয়ে বলে, ভীষণ ভালোবাসি তোমায় মায়াবতী। রাইকা কিছু বলে না, শান্তির শ্বাস ছাড়ে। নীরবে অনুভব করছে সে, এই বুকটায় কিছু একটা আছে। এই বুকে মাথা রাখলে নিজেকে নিরাপদ মনে করে সে। পৃথিবীর কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না, এমনটাই ধারণা তার। রাহিমের বুকে নাক বুজে শুকছে রাইকা। মিষ্টি মিষ্টি ঘ্রাণ আসে। ঘ্রাণটা তীব্র নয়, তবুও যেন ক্রমশ মাতাল করে তুলছে রাইকাকে। তার মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিতে লাগলো রাহিম। মুহূর্তের মধ্যেই চোখের পাতা ভারী হয়ে এলো। নিশ্চিন্তে ঘুমিয়ে গেল রাইকা। তীব্র শব্দে ঘড়িতে অ্যালার্ম বাজছে। কানের পোকা যেন নড়ে উঠেছে। চোখ বুঝে থাকতে পারল না আর। মুখে বিরক্তি নিয়ে চোখ মেরে চাইল রাহিম। হাত বাড়িয়ে সর্বপ্রথম ঘড়িটা বন্ধ করো। সবেমাত্র 6টা বাজে। মধুময় ঘুমটা ভেঙে দিল বজ্জাত ঘড়িটা। ঘড়ি থেকে চোখ সরিয়ে নিজের বুকের দিকে চাইল। বেঘরে ঘুমাচ্ছে রাইকা। মুখটা শিশুর মতো দেখতে লাগছে। মুখের উপর অসংখ্য ছোট চুল এলোমেলো হয়ে লেপটে রয়েছে। আলতো হাতে চুলগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করে রাহিম। গালে ঠান্ডা হাতের স্পর্শ পেতেই নড়ে চড়ে ওঠে রাইকা। রাহিমের পেটের উপর দিয়ে হাত রেখেছে। রাহিম পা নাড়াতে গিয়ে আবিষ্কার করল তার পায়ের ওপর রাইকা নিজের পা তুলে রেখেছে। কোলবালিশের ন্যায় জড়িয়ে আছে তাকে। তার কাণ্ড কারখানা দেখে রাহিম পাকা হাসে। আস্তে ধীরে উঠতে যায় রাহিম। পেটের উপর থেকে হাতটা সরিয়ে দিল নীরবে। রাইকার মাথার নিচ থেকে নিজের হাতটা সরাতেই রাইকা চিত হয়ে যায়। রাহিম উঠে বসতেই তাক লেগে যায়। রাইকার শরীরের শাড়ি তেমন নেই বললেই চলে। বুকের কাজটা আরও উন্মুক্ত। উরু পর্যন্ত পেটিকোট উঠে রয়েছে। ধপধপে উরু ভাসছে রহিমের চোখের সামনে। বুকের ভেতর অদ্ভুত মোচড় দিয়ে ওঠে। মাথায় দুষ্টু কিছু ঘুরপাক খেতে থাকে। মন চাইছে কিছু একটা করতে। ঘুমিয়ে থাকা মানুষটার অগোচরে কিছু করতে ইচ্ছা করছে। ভীষণ ইচ্ছে করছে, যেটা করলে সে টের পাবে না। সেটাই করতে মন ব্যাকুল হচ্ছে। আচমকা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। কিছুটা ঘোর কাটতেই আয়ত্তে এলো। অসহায়ত্বের সুযোগ দিতে নেই। সে নিজের স্ত্রী হোক বা যে কোনো জন, সে এখন ঘুমিয়ে আছে, অর্থাৎ সে অসহায়। ঘুমের মাঝে যদি কেউ প্রাণটুকু বাহির করে নেয়, তবুও তারা নিজেদের রক্ষা করতে পারবে না। সেই শক্তিটুকুও ঘুমের মাঝে তখন কারো থাকে না। দ্রুত চোখ দুটো নিয়ন্ত্রণ করে রাহিম। অন্যদিকে ঘাড় ঘুরিয়ে নেয়। আলতো হাতে স্ত্রীর বেসামাল হয়ে যাওয়া কাপড়টুকু সামাল করে দেয়। শাড়ির আঁচল রাইকার পিঠের তলায় আটকে রয়েছে, তাই সেটা ঠিক করতে পারেনি। বিছানা থেকে উঠে গিয়ে জানালার পর্দাগুলো সরিয়ে নিল। যদিও সূর্যমামা ঘুম থেকে ওঠেনি এখনো, তবে রুমে বেশ খানিকটা আলো এসেছে। ওয়াশরুম থেকে এসে ফের বিছানার কাছে যায়। এক পা ভাঁজ করে অন্য পা নিচে ঝুলিয়ে বসে। চোখ যায় রাইকার পেটে। নাভি কিঞ্চিত উপরে তিলটা যেন রাহিমের দিকে তাকিয়ে ওকে ডাকছে। চুম্বকের মতো টানছে তাকে। অনেকটা ঝুঁকে গেল। তিল থেকে রাহিমের ঠোঁটের দূরত্ব অতি সামান্য। হাজার চেষ্টা করেও নিজেকে ধরে রাখতে পারল না। ঠোঁট জোড়া ছুঁয়ে দিল তেলটায়। হালকা কাঁপলো রাইকার পেটটা, তবে তার ঘুম অটুটি আছে। সোজা হয়ে বসল রাহিম। 6:40 বাজে। রাইকার ঘুম কখন ভাঙবে তার ঠিক নেই। রাহিম আবারও চিৎপটাং হয়ে শুয়ে পড়ল। একা কি করবে জেগে থেকে? তার চেয়ে ঢের ভালো আরও কিছুক্ষণ ঘুমানো। রাইকার দিকে ফিরে শুয়েছে। গালের নিচে হাত গুজে আনমনা হয়ে তার মুখখানা দেখতে লাগলো। উপলব্ধি করা রাহিম এই ছোট্ট সহজ সরল মুখখানার পানে চেয়ে লক্ষ কোটি বছর কাটিয়ে দিতে পারবে। তবুও কোনো বিরক্তির ছাপ পড়বে না মনে। মিটবে না মায়াবতীকে দেখার স্বাদ। তাকে দেখতে দেখতে যদি মৃত্যুও ঘটে, তবুও রাহিমের অসম্পূর্ণ ইচ্ছে হয়ে রয়ে যাবে সে তার মায়াবতীকে মন ভরে দুদণ্ড শান্তিতে দেখতে পায়নি। ঘুমের ঘরে রাইকা কেমন যেন করছে। তার মুখভঙ্গি দেখে শব্দ করে হেসে উঠল। কানের কাছে তীব্রভাবে হাসির শব্দ হয়। চোখ মিটমিট করতে লাগলো রাইকা। তা দেখে যথাক্রমে নিজের হাসির শব্দ কমিয়ে নেয় রাহিম। মুখে হাত চেপে ধরে আছে সে। রাইকা চোখ মেলতেই চোখের সামনে রাহিমকে ডাব ডাব করে চেয়ে থাকতে দেখে ভরতে গেল। মাথা পেছন দিকে সরিয়ে নিল। হাতের তালু দিয়ে চোখ দুটো কষ্টাতে কষ্টাতে ঘুম ঘুম গলায় হাই তুলে বলে, আপনি কানের উপর এসে ওভাবে শব্দ করছিলেন, আমাকে ডাকলেই তো পারতেন। অযথা কানের পোকা নড়ানোর কি দরকার ছিল? রাহিম শান্তভাবে বলে, এত ঘুমায় মানুষ? এত কোথায়? ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছি। 6টা বাজলেই অ্যালার্ম বেজে তখন আমিও উঠে যাব।
ঘুমান, ভোর হয়নি এখনো। ম্যাডাম, অলরেডি 7টা বেজে গিয়েছে। আগামী 24 ঘন্টা অপেক্ষা করো, তারপর অ্যালার্ম বেজে উঠবে। তখন তুমিও বিছানা ছেড়ে উঠো, কেমন? চোখ গোল গোল করে লাফিয়ে উঠল, কিন্তু সোজা হয়ে বসতে পারল না। পরক্ষণেই অন্য পাশ ঘুরে শুয়ে পড়ল। তার মাথা থেকে একেবারেই বেরিয়ে গিয়েছিল সে শাড়ি পরা অবস্থায় ঘুমিয়েছে। উঠে বসে যখন নিজের দিকে তাকালো, চোখ দুটো ছাড়া পড়া হয়ে গেল। রাইকার এমন কৃত্তিকলাপ দেখে প্যাট ভরে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে রাহিম। কিছুতেই থামছে না তার হাসি, অথচ ওদিকে রাইকার রেগে মেগে একাকার হয়ে গিয়েছে। আলগোছে সময় নিয়ে নিজেকে পর্যাপ্ত পরিমাণ কাপড়ে ঢেকে নিতে সক্ষম হলো। এখনো থামেনি রাহিমের হাসি। দুহাতে তার গলা টিপে ধরে দাঁতের দাঁত চেপে রাইকা বলে, হাসি বন্ধ করুন, নয়তো মেরে ফেলবো কিন্তু। এভাবে বেশি দিন দূরে রাখলে এমনিতেই মরে যাব। রাইকা চোখ নামিয়ে নিয়ে মুচকি হেসে ছোট্ট করে বলে, অসভ্য লোক। রাহিম বুকের সাথে খানিকটা বেশি চাপ দিয়ে বাঁকা হেসে বলে, পৃথিবীর প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর কাছে অসভ্য। একটু থামে রাহিম, ঠোঁট কামড়ে হেসে আবার বলে, আমারও আপত্তি নেই অসভ্য হতে, বউয়ের কাছ থেকে আদর যত্ন পেলেই হলো। রাইকা মোচড়ামুচড়ি করে নিজেকে ছাড়ানোর জন্য কিন্তু পারে না। এতটাই শক্ত হাতে চেপে ধরেছে তাকে। একটুখানি মিথ্যে রাগ দেখে বলল, আপনি অনেক খারাপ, ছাড়ুন আমাকে। স্বামীগিরি দেখাতে এসছে। আমি যে ওভাবে ঘুমিয়েছিলাম তখন তো ঠিক করে দেননি আমার শাড়ি। তোমাকে ওভাবে দেখতে ভীষণ সুন্দর লাগছিল, তাই ঠিক করে দেইনি, মনে মনে ফিল নিচ্ছিলাম। মুখ টিপে হাসে রাহিম। তার হাসিতে রাইকার গায়ে যেন বিশাল আকৃতির ফোসকা পড়ছে। নিজেকে তো ছাড়াতে পারছেই না, তারপর অমন ধারা কথাবার্তা শুনতে হচ্ছে। চোখ মুখ খিচে উচ্চস্বরে বলে উঠল, আমি আগে জানতাম না আপনি এতটা অসভ্য, তবে এটাই আপনার আসল পরিচয়। এতেও রাহিমের কিছু যায় আসে না। সে মুখে টান টান দুষ্টু হাসি ঝুরিয়ে বলল, আগে পরপুরুষ ছিলাম, এখন তোমার নিজের পুরুষ হয়েছি, চেহারা তো ভিন্ন লাগবেই। হাঁটতে বলেছি কিন্তু ব্যথা লাগছে, ছাড়ুন। কোথায় ব্যথা লাগে আমাকে বলো, আদর করে দিচ্ছি। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, প্লিজ। সামান্য ধরেছি, এতেই শ্বাস নিতে কষ্ট হচ্ছে বউ? মুখ তো খালি রেখেছি শ্বাস নেওয়ার জন্য, যদি সেটাও বন্ধ করে দেই তখন কি হবে? কি করবে কি বলবে কিছু বুঝতে পারছে না রাইকা। লোকটা দিন দিন কেমন হয়ে যাচ্ছে সেটাই বারবার ভাবনায় আসছে। চোখ নামিয়ে নরম কণ্ঠে বলল, দেরি হয়ে যাচ্ছে, সবাই উঠে পড়েছে হয়তো অনেক আগেই। এভাবে দেরি করে রুম থেকে বেরোলে তারা কি ভাববে বলুন? তাদের কি খেয়ে দেয়ে কাজ নেই এসব নিয়ে ভাবতে যাবে? তাছাড়া এমন অভিজ্ঞতা তাদের আরও অনেক আগেই হয়েছে। মেইন কথা হচ্ছে আমি তোমাকে দেরি করাইনি, বরং আমি জোরে হেসে তোমার ঘুম ভাঙিয়ে দিয়েছি, নয়তো এখনও পড়ে পড়ে ঘুমাতে। তার জন্য ধন্যবাদ আপনাকে। এবার রেহাই দিন মশাই। এই বকে কি ভালো লাগে না? সবসময় ছটফট করো তুমি, সমস্যা কি তোমার? পেট ব্যথা করছে, দেরিও হচ্ছে, আপনি বুঝছেন না। হাত দুটো হালকা করে দিল রাহিম, তবে একেবারে ছাড়লো না। কণ্ঠে আদর মিশিয়ে জিজ্ঞেস করলো, খুব বেশি ব্যথা করছে পাগলি, ওষুধ আনবো গিয়ে? দুদিকে মাথা ঝাঁকালো রাইকা, মুখে বলল, লাগবে না, এমনিতেই কমে যাবে। সত্যি কমবে তো? সমস্যা নেই, আমাকে বলো কি কি অসুবিধা হয় বলো, আমি গিয়ে ওষুধ এনে দিচ্ছি। চোখ নামিয়ে কোমল সুরে বলে, প্রয়োজন হলে বলবো। আমরা এক পবিত্র সম্পর্কে জড়িয়েছি, আমাদের মধ্যে হারাম কিছু নেই, আর এটা একদিনের সম্পর্কও না। আল্লাহ আমাদের যতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখবেন ঠিক ততদিন পর্যন্ত সম্পর্ক থেকে যাবে। যদি এপারে আমরা স্বামী স্ত্রীর সুসম্পর্ক টিকিয়ে রাখতে পারি, তবে ওপারে দুজন একসঙ্গে থাকার সুযোগ পাবো। আমি তোমাকে এতটুকুই বোঝাতে চাইছি, তুমি ভুল করেও কখনো আমার কাছে কিছু লুকাবে না, এটা সব সময় মাথায় রেখো। তোমার যেমন ব্যক্তিগত ব্যাপার আছে, আমিও তেমনই তোমার ব্যক্তিগত মানুষ। ভালো মন্দ যে কোনো কথা সমস্যা আমার সাথে শেয়ার করবে। এই মুহূর্তে তোমার পেটে কত পরিমাণে ব্যথা হচ্ছে তা আমি জানি না, এবং কোনো মানুষের পক্ষে তা জানা সম্ভবও না যতক্ষণ পর্যন্ত তুমি মুখে না বলবে। তুমি শুধু নির্দ্বিধায় বলবে, তারপর আমি নিজের দায়িত্ব কর্তব্য পালন করব। আলগোছে রাহিমের বুকের উপর মাথা রাখে রাইকা। বুকে গরম কিছু অনুভব করায় ঘাড় উঁচিয়ে রাইকার মুখ দেখার চেষ্টা করলো, কিন্তু পারল না দেখতে। কেমন যেন সে বুকে এসেই মিলিয়ে যায় একেবারে। কিন্তু আন্দাজ করতে পেরে রাইকার বাহুতে হালকা ঝাঁকি দিয়ে বলল, সাত সকালে কেউ কাঁদে বলো, কেঁদো না পাখি। বুক থেকে মাথা সামান্য তুলে ওপর দিকে গেল, ঠিক রাহিমের কানের কাছে মুখ গুজে এক হাতে মাথা আগলে রাখে।
তার এমন কাজে সুন্দর হাসে রাহিম একটুখানি খেপিয়ে বলে, আদর করার ইচ্ছে হয়েছে, সরাসরি আদর করো, নিজে আদর করো এবং আমাকে আদর করার সুযোগ দাও, কিন্তু এভাবে চোরের মতো মুখ লুকিয়ে আদর করো না বউ। চুলে তীব্র টান অনুভব করলো রাহিম। ছোট চুলগুলোর ভাঁজে ভাঁজে আঙুল গুজে টানছে রাইকা। মূলত রাহিম ওসব বলেছে বলে এরকম করেছে সে। রাহিম মুখে ব্যথাতুর শব্দ করে বলে, সরি বউ, আর বলবো না। চুলের গোছা ছেড়ে দিয়ে খিলখিল করে হেসে উঠল রাইকা। মুখ তুলে চোখ দুটো মুছতে মুছতে বলে, মনে থাকে যেন। বিছানা থেকে নেমে গেল রাইকা। ওয়ার্ড্রপ থেকে প্রয়োজনীয় সবকিছু বের করে ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে হেসে বলে, জীবনে খুব শয়তান দেখার ইচ্ছা ছিল, দেখুন আল্লাহ আপনাকে আমার কপালে জুটিয়ে দিল। এবার থেকে দিন রাত 24 ঘন্টা শয়তান দেখতে পাবো। রাহিম বিছানা থেকে উঠতে যাবে অমনি ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় রাইকা। ভেতর থেকে হাসির আওয়াজ ভেসে আসছে। রাহিম কপালে হাত রেখে হাসতে লাগলো। গোসল শেষ করে রুমে ঢুকে রাইকা বিছানায় চোখ পড়তেই দেখতে পায় রাহিম বসে ফোন ঘাঁটছে। সেদিকে না গিয়ে সোজা বেলকনিতে গেল। কাপড়গুলো শুকাতে দিয়ে চুল থেকে তোয়ালে খুলে নিল। তোয়ালে পেঁচিয়ে চুল ঝাড়া দিতেই পেছন থেকে রাহিম এসে চাপটে ধরলো কোমর। ভেজা চুলে মুখ গুজে বলল, আবার চুল খুলেছ আমার সামনে? কোথায় আপনার সামনে খুলেছি? আমি তোমার পেছন পেছন আসছিলাম, দেখোনি কেন? আপনি কেন আসতে গেলেন? তুমি আমায় নষ্ট করে দিয়েছো কেন? কি নষ্ট করেছি? ছেড়ে কথা বলুন। সব সময় এভাবে চেপে ধরে থাকলে কথা বলবো কি করে? তৎক্ষণাৎ ছেড়ে দিল রাহিম। রুমে যেতে যেতে বলল, রুমে এসে দেখো কি নষ্ট করেছো। রাহিমের কথার আগাগোড়া কিছুই বুঝলো না সে। হাত থেকে তোয়ালেটা রেখে দ্রুত পায়ে রুমে এলো। রাহিম ব্যাগ থেকে কিছু বের করছিল। সে সময় রাইকার গিয়ে বলল, দেখি তো কি নষ্ট করেছি আমি। রাহিম মুখে কিছু বলে না, নিঃশব্দে রাইকার দিকে ফিরে নিচের দিকে ইশারা করে দেখায়। রাহিমের ধবধবে সাদা ট্রাউজারের বিভিন্ন অংশে ছোপ ছোপ রক্তের দাগ। এরকম অবস্থা দেখে রাইকার চোখ যেন কপালে উঠে গেল। এতক্ষণ সেরকম ভাবে খেয়াল করেনি কেউই। বলা যায় রুমে আলো কম থাকায় চোখে পড়েনি তার। রাইকা ওয়াশরুমে যাওয়ার পরপরই রুমে আলো জ্বালায় রাহিম, এবং তখনই বিষয়টা নজরে আসে। রাইকা হাতের তালু মাথায় ঠেকিয়ে জিভে কামড় দিয়ে বলে, আল্লাহ, এগুলো কিভাবে হলো? আমাকে জিজ্ঞেস করছো কেন? রাইকা মুখ টিপে হেসে বলে, কাকে করব? আপনার হয়েছে, আপনাকেই তো জিজ্ঞেস করব। রাহিম বড় বড় চোখে চেয়ে বলে, আমার হয়েছে মানে? নিজের 32টা দাঁত রাহিমের সামনে উপস্থাপন করে বলে, আপনারই তো হয়েছে, ভবিষ্যতে আমি বাবা হব। কি মজা! রাহিম হাত বাড়াতেই রাইকা ভোদর দেয়, সঙ্গে দৌড় দেয় রাহিমও। রাইকা খাটের ওপাশে গিয়ে আটকে যায়, আর কোথাও যাওয়ার জায়গা নেই। ওদিকে রাহিম ধীরে পায়ে এগিয়ে আসছে। রাইকা কোনো দিক শুল না পেয়ে চট করে বিছানা থেকে একটা বালিশ নিয়ে হাতিয়ার হিসেবে নিয়ে বলে, বলবো না, আর বলবো না প্লিজ। আপনার ট্রাউজার আমি ধুয়ে পরিষ্কার করে দিব, একদম চকচকে ফকফকে করে দিব। রাহিম তর্জনী দিয়ে দেখিয়ে বলে, এগুলো কার হয়েছে? আপনার। রাহিম এক পা এগোতেই রাইকা বলতে থাকে, আমার মুখ ফসকে বলে ফেলেছি, এগুলো আমার হয়েছে। আরও কোনোদিন এমন কথা মুখে আসবে? না না না, জীবনেও না। যদি আসে? আপনার পিস্তল থাকলে সেটা দিয়ে গুলি করে দেবেন, আর কি। সিরিয়াস ছিল রাহিম। রাইকার কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়ে রাহিম। হাফ ছেড়ে বাসটাও একজন। ভয় কাটলো তার। রাহিম হাসতে হাসতে পিছিয়ে এলো। দ্রুত হাতে বিছানাটা গুছিয়ে নিল রাইকা। কাঁধে তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুমে ঢুকে যায় রাহিম। রুমটা একটু ভালো করে খেয়াল করো। সব কিছু ঠিকঠাক দেখে রুম থেকে বেরিয়ে গেল। এক ঝাঁক মায়েরা রান্না করছে। ববিতা বেগম, পারভিন বেগম, রেখা বেগম, বড় মামি, ছোট মামি সবাই হাত চালাচ্ছে। কেউ হাত গুটিয়ে বসে নেই। সবাইকে একসঙ্গে দেখে মুচকি হাসে রাইকা। তাদেরকে একসঙ্গে দেখতেও ভালো লাগছে, আবার একে অপরের সঙ্গে হাসি ঠাট্টা করছে। মাথায় ঘোমটা টেনে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আছে রাইকা। ভেতরে প্রবেশ করবে কি না সেটাই ভাবছে। তার ভেতরে ভেতরে কেমন লজ্জা করছে, কেউ যদি বেফাস কিছু বলে ফেলে। এখনকার মায়েরা তো খুব এগিয়ে আছে, মেয়েকে বান্ধবী মনে করে খোলামেলা কথাবার্তা বলে। কাজের ফাঁকে চোখ পড়ে রেখা বেগমের। এক গাদা হেসে রাইকার দিকে এগোতে এগোতে বলে, কি আম্মাজান, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। রাইকার হাত ধরে টেনে ভেতরে আনতেই ছোট মামি জুই হেসে জিজ্ঞেস করে। চোখ রাঙিয়ে রাইকা উত্তর দেয়, আমার শ্বশুর আব্বা আসছেন। সবাই হেসে উঠলেন। পারভিন বেগম রাইকার হাতে ট্রে ধরিয়ে দিয়ে বললেন, ড্রয়িং রুমে সবাই আছে, গিয়ে চা দিয়ে আয় তো মা। বাধ্য মেয়ের মতো তাই করলো রাইকা। ড্রয়িং রুমে এসে সবাইকে পেল। কেউই ঘুম উঠতে বাকি নেই। কেবলমাত্র ওরা রুম থেকে বেরোতেই দেরি করেছে। বাঁধন চায়ের কাপ হাতে নিয়ে বলল,
শালিকা আমার একমাত্র ভাইরা ভাই কোথায়? আসছে আসছে এক একজন বেহুশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হা হা করে হেসে উঠল বাঁধন। পাভেল, রোজি, সাদিক, রুমু সবাই একই প্রশ্ন করে মাথা খাচ্ছে। ট্রে রেখেই গাল ফুলিয়ে চলে গেল রাইকা। খানিকক্ষণ বাদেই রাহিম বেরিয়ে এলো। বাঁধন উৎসাহ নিয়ে ডেকে নিজের পাশে বসালো। পাভেল এগিয়ে এসে সেও বসল। এবার বাঁধন তাকে উদ্দেশ্য করে বলে, তুমি এখানে কি করছো? তোমার ছোট বোনের জামাই আছে না এখানে? যাও যাও, দূরে গিয়ে বসো। রাহিমের কাঁধে হাত রেখে কণ্ঠে আলাদা একটা ভাব টেনে পাভেল বলে, রহিম আমার বন্ধু, আর এটা একদিনের না, বুঝছেন দুলা ভাই? রহিম যেখানে আমিও সেখানে। ছোট বোনের জামাই মাই ফুট। পাভেলের আশা নিরাশা করে রাহিম বলে, ভাইয়া, এখানে আমরা বন্ধু নই, ছোট বোনের জামাই। সো দূরত্ব মেনটেন করতে শিখুন। শব্দ করে হেসে উঠল সবাই। চা খেতে খেতে অনেক গল্প করলো সবাই। নাস্তা বানানো শেষ হতেই সবাইকে খেতে দিলেন। নাস্তা করে ঢাকার উদ্দেশ্যে বেরোবে বলেছিল রাহিম। রফিকুল ইসলাম আপত্তি জানান। দুপুরের খাবার খেয়ে তারপর সবাই যে যার মতো চলে যাবে এমনটাই বলেন তিনি। দুপুরের জন্য রান্নাবান্নাও শুরু করে দিলেন ববিতা বেগম। রফিকুল ইসলাম বাসার সব পুরুষদের নিয়ে বেরোলেন। ওনার থানা হয়ে ঘুরিয়ে আনবেন সবাইকে। রাইকা বসে পড়লো একটা বই নিয়ে। তার কোনো কাজ নেই, আর যেন কাজের চেয়ে বাসায় মানুষই বেশি। বই পড়তে মন বসছে না, বারবার মন পড়ছে রাহিমের কথা। তার হাসি, কথা বলার ভাবভঙ্গি সবকিছুই মাতাল করার মতো। তার চোখে নেশা জাতীয় জিনিস আছে, সেই নেশায় ক্রমশ আসক্ত হচ্ছে। রাহিমের উপস্থিতি এলোমেলো করে দেয় রাইকাকে। বইটা আলগোছে রেখে দিল। দুপুরের ঠিক কিছুক্ষণ আগেই বাসায় ফেরেন তারা। হাত মুখ ধুয়ে খেতে বসেন। খাওয়ার এক পর্যায়ে রেখা বেগম শফিকুল ইসলামের উদ্দেশ্যে বলেন, ভাই একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। খাওয়া থামিয়ে রফিকুল ইসলাম বলেন, অবশ্যই বলবেন আপা, ভাইকে কিছু বলতে দ্বিধাবোধ করা উচিত নয়। রেখা বেগম খুশি হয়ে বলেন, আগামী পরশু রহিম মাঠে চলে যাবে, তো আমি যাচ্ছিলাম রাইকার সবকে সঙ্গে নিয়ে যেতে। দুদিন আমাদের কাছে থেকে তারপর না হয় আমি এসে পৌঁছে দিয়ে যেতাম। রফিকুল ইসলাম এক গাল হেসে বলেন, আপা, আপনাদের বউ আপনারা নিয়ে যাবেন, এটার জন্য কি করা অনুমতি লাগবে? বরং এখন থেকে আমরা আপনাদের অনুমতি নিয়ে মেয়েকে নিজের কাছে রাখবো। আপনি নিয়ে যান আপা, যতদিন থাকুক। কোনো এক শুক্রবারে আমাকে কল করলেই গিয়ে নিয়ে আসতে পারবো। তাছাড়া দুদিনের মধ্যে ওর ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করবে, তাই ওর ঢাকাতে থাকাই সুবিধা হবে। ঠিক আছে ভাই, শুনে খুব খুশি হলাম। একটু থেমে রাইখার উদ্দেশ্যে বললেন, প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিও মা, কিছুক্ষণ পরই বেরোতে হবে আমাদের। সবার চোখের আড়াল রাইকার দিকে তাকিয়ে বাঁকা হাসে রাহিম। সবাই খাওয়া শেষ করে তৈরি হতে লাগলেন। রেখা বেগম পারভিন বেগমকে অনেকবার বললেন তাদের বাসায় যেতে। তিনি জানান পরের বার শিওর যাবেন, আপাতত সময় কম। অনেক কষ্টে বিয়েতে উপস্থিত হয়েছেন তারা। পাভেল তৈরি হয়ে ড্রয়িং রুমে আসতেই রাহিম বলে, দোস্ত, চল না আমাদের বাসায়। জানি তোর সময় নেই, কিন্তু আমারও তো সময় নেই একটা রাতের জন্য, চল। পাভেল বন্ধুর পিঠে হাত বুলিয়ে বলে, দোস্ত, খুব আর্জেন্ট আছে, কত কিছু করে তারপর এসেছি এইখানে, বুঝতেই তো পারছিস। 1 মাস আগে ছুটি কাটিয়ে এসেছি, পরবর্তীতে ছুটি পেলে তো তোর বাসায় চলে যাব, প্রমিস? পাক্কা? পাক্কা। ওকে, সাবধানে যাস তাহলে। তোরাও ভালো থাকিস দোস্ত, আমার বোনকে ভালো রাখিস। যদিও আমার পুরোপুরি ভরসা আছে তোর ওপর। কংগ্রাচুলেশনস দোস্ত, সুখী হ তোরা। থ্যাংক ইউ দোস্ত। রাহিমের সাথে কোলাকুলি করে সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল তারা। অনেক দূর যেতে হবে, বাঁধন রুমও বেরোয়নি এখনো। রাহিম বাবলির এবং রোহানের মাথায় আদর করে দিল। দুজনের হাতে দুটো চকলেট ধরিয়ে দিল। রাহিম বাঁধনকেও ওদের সঙ্গে যেতে পারে, কিন্তু বাঁধনের তারা অনেক বেশি। সেও আশ্বাস দিল পরবর্তীতে অবশ্যই যাবে। সাদিক বাঁধনের সঙ্গেই যাবে, ওরা প্রায় কাছাকাছিই থাকে। রাহিম সাদিককে থেকে যেতে বলল না, কারণ সাদিক সত্যি সত্যি থেকে যাবে। সামনে তার পরীক্ষা, এখন এভাবে উড়ে উড়ে খুলে হবে না। সবাই চলে গেল, থাকলো শুধু রাইকার নানু বাসার সবাই। যেহেতু তাদের গন্তব্য কাছাকাছি, তাই রাহিম এবং ওনারা একসঙ্গেই যাবে। হাসি মুখে মেয়েকে বিদায় দিলেন ববিতা বেগম। রাইকা আগে থেকেই বলে রেখেছে ওরা যাওয়ার সময় যদি তিনি কাঁদেন তাহলে রাইকা যাবে না। মেয়েকে খুশি রাখতে দুঃখ লুকিয়ে হাসলেন ববিতা বেগম। রফিকুল ইসলাম দুঃখ পাচ্ছেন না, বরং তিনি খুশি মনে মেয়েকে একজন ভালো মানুষের হাতে তুলে দিতে পেরেছেন ভেবে। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছে। একে তো বেরোতে বিকাল হয়েছে, তার উপর পথে ঘাটে অতিরিক্ত যানজট। রেখা বেগম এসেই ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে গেলেন রাতের জন্য হালকা কিছু রান্না করতে। রাইকা ফ্রেশ হয়নি এখনো, এসে শুয়ে পড়েছে। গাড়ির ঝাঁকুনি খেয়ে পেটের ব্যথা বেড়েছে, কুলাতে পারছে না, এপাশ ওপাশ করছে শুধু।
রাহিম ফ্রেশ হয়ে এসে রাইকার এমন অবস্থা দেখে ঘাবড়ে যায়। দ্রুত পায়ে এগিয়ে এসে পাশে বসলো। প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছে রাইকা। গালে হাত বোলাতেই চমকে উঠল। মুখের তাপমাত্রা স্বাভাবিকের চাইতে অনেক বেশি। রাহিম কিছু বলতে না পেরে জিজ্ঞেস করে, কি হয়েছে রাইকা? খুব বেশি অসুবিধা হচ্ছে? ছোট্ট সুরে উত্তর দেয়। পেইন হচ্ছে বেশি? হ্যাঁ সূচক মাথা নাড়ে রাইকা। পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বলে রাহিম। মানিব্যাগ আর বাইকের চাবিটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। কাউকে কিছু না বলেই বাসা থেকে বেরিয়ে পড়ে। 20 মিনিটের মধ্যেই বাসায় ফিরে আসে রাহিম। রেখা বেগম টেরি পান নিয়ে তার ছেড়ে বাইরে বেরিয়েছিল। নিজের রুমে ঢুকে দরজা লক করে দেয়। রাইকা একই অবস্থায় গড়াগড়ি খাচ্ছে। আলগোছে রাইকাকে তুলে বসিয়ে চটজলদি ওষুধ খাইয়ে দিল। ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ নিয়ে এসেছে। সেটা গরম করে ব্যথার স্থানে চেপে ধরল রাহিম। যত সময় যাচ্ছে ততই ব্যথা কমে আসছে। এই বিষয়টা নিয়ে রাইকার কিছু সমস্যা আছে, সেভাবে কখনো চিকিৎসা করায়নি। রাহিমের যত্নে মুগ্ধ হচ্ছে রাইকা। অনেকটাই আরাম পাচ্ছে এখন। আস্তে ধীরে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে এলো। রেখা বেগম খাবার বেড়ে ডাকছেন। তিনজন একসঙ্গে বসে খাওয়া দাওয়া শেষ করলেন। রেখা বেগম ড্রয়িং রুমে বসলেন। রাহিম সেখানে গিয়ে মাকে বলে,